আচ্ছা, তোমরা একজন আমাকে কনফার্ম করো স্লাইডটা ঠিক দেখা যাচ্ছে কিনা, পয়েন্টার, সাউন্ড সবকিছু। জি স্যার, ঠিক আছে। ইজ এভরিথিং ওকে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে অ্যাডভান্স বাইনারি ডিস্টিলেশন। সো আমরা এতদিন কলাম ডিস্টিলেশনে যেটা পড়েছি সেটা হচ্ছে টিপিক্যাল স্টেজ কলাম ডিস্টিলেশন, যার মধ্যে একটা ফিড ছিল এবং ফিড এবং তার উপরে ভাগ মিলিয়ে ছিল এনরিচিং সেকশন, উপরে একটা পার্শিয়াল রিভয়েলার ছিল, পার্শিয়াল টোটাল কন্ডেন্সার ছিল, হচ্ছে রিফ্লাক্স বটম সেকশনের মধ্যে হচ্ছে তোমার পার্শিয়াল রিভয়েলার, এই তো একটা টপ অপারেটিং লাইন, বটম অপারেটিং লাইন ছিল। তো সেটা এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অর রেগুলার কনফিগারেশন অফ স্ট্রেস ডিস্টিলেশন কলাম। ওকে, তো এর বাইরেও এ লার্জ নাম্বার অফ অনেকগুলো অল্টারনেটিভ বা এর পরিবর্তন, এই যে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে। তার কারণ হচ্ছে কি, এক একটা বিষয়ে এক একটা সিস্টেমে তোমার জন্য ভালো স্যুট করে, তো এই কারণে সেটা ইউজ করা হয়। তো এই ধরনের আজকে আমাদের এই অ্যাডভান্স বাইনারি ডিস্টিলেশনের বিষয়টা হচ্ছে আরো যে টিপিক্যাল সিস্টেম ছিল তার থেকে যে ভিন্ন ভিন্ন বিষয়গুলো, ভিন্ন ভিন্ন কনফিগারেশনগুলো, সিস্টেমগুলো রয়েছে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো অবশ্যই তো আমরা এই সপ্তাহে শেষ করব, বা এটার পর আমার আর একটা লেকচার লাগতে পারে এটার উপর। আচ্ছা, তো প্রথমে দেখো ওপেন ডিস্টিলেশন সিস্টেম, ওপেন স্টিম ডিস্টিলেশন। তো আমরা পূর্ববর্তী কোন একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু স্টিম ডিস্টিলেশনের কিছু কথা, আমরা একটা প্রবলেম ছিল ওখানে দেখিয়েছিলাম, তাই না? সো এটাই আর একটা হচ্ছে তোমার ওয়ান একটা 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 বিশেষ কনফিগারেশন হচ্ছে এটা ওপেন স্টিম ডিস্টিলেশন। আচ্ছা, তো আমরা এখানে বেশি থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা খুব বেশি আলোচনা না করে জাস্ট একটা প্রবলেম আকারে দেখবো কিভাবে সলভ করবা, সেটাই। ডিস্টিলেশনের মেইন থিম, মেইন প্রিন্সিপাল, অপারেশন, কম্পোনেন্টস গুলো তো মোটামুটি একই সব। হ্যাঁ, সো এখানে আর বেশি আমরা টাইম স্পেন্ড করব না, আমরা জাস্ট হচ্ছে কিভাবে হাউ ইউ ক্যান সলভ দিস প্রবলেম সেই বিষয়গুলো দেখবো। সো এই হচ্ছে দেখো একটা স্টিম ডিস্টিলেশন, এভরিথিং উপরে যা ছিল দেখো, যা যা ছিল সব একই রকম আছে, একটা ফিড আছে। সো এই হচ্ছে তোমার এনরিচিং সেকশন, এই হচ্ছে তোমার টোটাল কন্ডেন্সার রিফ্লাক্স ডিস্টিলেট প্রোডাক্ট। হ্যাঁ, আর হচ্ছে নিচে দেখো পরিবর্তনটা হচ্ছে নিচে, এখানে আমাদের একটা রিভয়েলার ছিল, রিভয়েলারটা কি ছিল, পার্শিয়াল রিভয়েলার, এবং এই পার্শিয়াল রিভয়েলারকে আমরা রিপ্লেস করেছি স্টিম দিয়ে, ডিরেক্ট স্টিম দিয়ে। ওকে, তাহলে এখন প্রথমে প্রশ্ন হতে পারে, তো এখানে এটার বিশেষত্বটা কি, এখানে আমরা কেন আসলাম, এটা আমরা কখন কখন ইউজ করব? হ্যাঁ, তো দেখো বিষয়টা হচ্ছে এখানে কিন্তু টপ সেকশন কিন্তু সেম আছে। সো এই ধরনের সিস্টেমের মধ্যে বিশেষ করে যখন তোমার টপ প্রোডাক্টটা বা ডিস্টিলেট প্রোডাক্টে মেইন প্রায়োরিটি থাকে, মেইন অবজেক্টিভ, এটাকে তোমার একটা নির্দিষ্ট কম্পোজিশনে একটা নির্দিষ্ট রেটে তোমাকে ডেলিভারি দিতে হবে, এই প্রোডাক্টটাকে তোমাকে ডিসচার্জ করতে হবে। নিচের যে অংশটা রয়েছে এখানে একটু রিল্যাক্স আছে, এখানে একটু রিল্যাক্স। হ্যাঁ, অর্থাৎ এখানে তোমাকে যে বটম প্রোডাক্টটা স্ট্রিক্টলি এটাকে মেনটেন করতে হবে না, ফ্লো রেট, কোয়ালিটি। আরেকটা বিষয় হচ্ছে দেখো, এখানে যদি আমি রিভয়েলারকে রিপ্লেস করতে পারি একটা স্টিম দিয়ে, তাহলে কিন্তু সিস্টেমটা আর একটু লেস কমপ্লিকেটেড থাকলো। তো এখানে একটু অবশ্যই এখানে তোমার ইনভেস্টমেন্ট কষ্ট কিন্তু কমে যাবে, তাই না? কিন্তু বিষয় হচ্ছে এই অ্যারেঞ্জমেন্ট, এই কনফিগারেশনটা কি তোমাকে তোমার তোমার সিস্টেম, তোমার যে মূল লক্ষ্য সেটাকে স্যাটিসফাই করতে পারে কিনা। হ্যাঁ, তোমার লক্ষ্য যদি এরকম হয়, ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি গুড কন্ট্রোল ওভার ডিস্টিলেট প্রোডাক্ট and also the top তোমার বটম প্রোডাক্ট, দুটাকে যদি তোমাকে কম্পোজিশন এবং ফ্লো রেট, এই দুটাকে যদি তোমাকে কন্ট্রোল করতে হয়, তাহলে কিন্তু এই ধরনের সিস্টেম কাজ করবে না, এই ধরনের সিস্টেম খুব ভালো কাজ করবে না। ওকে, সো আমাদের এখানে কি করতে, এই কারণে, বাট এখানে মেইন যদি টপটাই মূল মেইন ফোকাসে থাকে, হ্যাঁ, আর এখানে যদি ফ্লেক্সিবল হয়,
তখন আমরা এটা চিন্তা করতে পারি। এর অ্যাডভান্টেজ কি হতে পারে? এর অ্যাডভান্টেজ অবশ্যই আমি একটা রিভয়েলার চালানোর জন্য তো তোমাকে অবশ্যই স্ট্রিম দিতে হয় বা অন্য কোনো হিট সোর্স দিতে হবে, ইলেকট্রিক্যাল দাও আর হচ্ছে তোমার বাই স্ট্রিমিং করে করো। তো আর এখানে রিভয়েলার না করে ডিরেক্টলি তুমি স্ট্রিম দিচ্ছ, তাই না? যদি তোমার সিস্টেমে সেগুলো অ্যাভেলেবেল থাকে। তো এই হচ্ছে বিশেষত্ব, এই হচ্ছে তোমার বিশেষত্ব বা হচ্ছে কোন কোন কেসে তুমি এটাকে ইউ ক্যান কনসিডার দিস সিস্টেম। ওকে, নাও লেটস সি হাউ উই ক্যান ক্যারি আউট দ্য calculation, stress by stress calculation to determine the number of stage required for the desired separation. হ্যাঁ, এখানে কিন্তু মূল লক্ষ্য হচ্ছে এটা মূল লক্ষ্য হচ্ছে তোমাকে এটাকে একটা নির্দিষ্ট রেট এবং নির্দিষ্ট কম্পোজিশনে পিউরিটিতে তোমাকে পেতে হবে। ওকে, আচ্ছা, এর জন্য যদি আমি অপারেটিং লাইনগুলো লিখি, অপারেটিং লাইন ড্র করি, দেখো টপ সেকশন কিন্তু অ্যাজ ইট ইজ সেম আগের মতো ছিল, তাহলে এখান থেকে ম্যাটেরিয়াল ব্যালেন্স একই রকম আসবে এবং সেখান থেকে যে আমি অপারেটিং লাইন ড্রাইভ করব সেটাও তোমার একই রকম রয়েছে। ওকে, দেখো এক্স্যাক্টলি সেম। আর হচ্ছে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ফিড লাইন। এখানে আমি একটু আসছি, এই ফিড লাইন কিভাবে আমরা ড্রাইভ করেছিলাম মনে আছে কি? ফিড লাইন আমরা ড্রাইভ করেছিলাম টপ অপারেটিং লাইন অর্থাৎ বা টপ সেকশনের একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স আর বটম সেকশনের একটা ম্যাটেরিয়াল ব্যালেন্স, ওই দুইটা ম্যাটেরিয়াল ব্যালেন্সকে মাইনাস করে দুটাকে এক অপর থেকে মাইনাস করেই কিন্তু আমরা এই বটম এই যে ফিড লাইনে এসেছিলাম। হ্যাঁ, এখন তোমার মনে কোশ্চেন হতে পারে এখানে আমাদের তো কিছু পরিবর্তন এসেছে ইন দ্য বটম সেকশন, তাহলে এই বটমের করেসপন্ডিং ম্যাটেরিয়াল ব্যালেন্সের মধ্যে কিছু পরিবর্তন এসেছে, তাহলে কি এটা কি সেম থাকবে কিনা, ইকুয়ালি এটা অ্যাপ্লিকেবল হবে কিনা এখানে অ্যাজ ইট ইজ। তো আমরা দেখবো আসলে, তাহলে আমরা একটু দেখে নিই। বটম টপ সেকশন তো একই, টপ সেকশন অপারেটিং লাইন একই বা ম্যাটেরিয়াল ব্যালেন্স একই, এখন বটম সেকশনটা কি আমরা একটু দেখে নিই। ওকে, তাহলে বটম সেকশন অবশ্যই এর মধ্যে একটু পরিবর্তন রয়েছে, একটা এক্সট্রা স্ট্রিম দেখতে পাচ্ছি আমরা, স্ট্রিম দেওয়া হচ্ছে। সো এখন এর মাঝে কি ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখো, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স, কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখো, ওটাকে ড্রাইভ করো, ওটাকে সলভ করে সিম্পলিফাই করে ওখান থেকে তুমি এই যে ইকুয়েশনটা আসতে পারবা। ওকে, আমরা এটা ডেরিভেশনটা দেখে নিই। হ্যাঁ, তো এই হচ্ছে বটম অপারেটিং লাইনের জন্য করেসপন্ডিং ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স। হ্যাঁ, এই যে তোমার আউটলেট এটা বের হয়ে যাচ্ছে সেকশন থেকে, তো বটম প্রোডাক্ট বের হয়ে যাচ্ছে আর ইনলেট আসতেছে কি লিকুইড আর হচ্ছে তোমার স্টিম। ওকে, ওভারঅল ম্যাটেরিয়াল ব্যালেন্স আর এটা হচ্ছে কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, তাই না? আচ্ছা, সো এখানে আমি যা দেখতে পাচ্ছি, দেখো এটাকে যদি একটু সিম্পলিফাই করি, রিঅ্যারেঞ্জ করি, ফর অপারেটিং লাইন এই হচ্ছে ইট উইল লুক এরকম, তাই না? we will get this form. দেখো we will get this form, just rearrangement of this equation. Okay, now let's simplify this because we know the steam এই ধরনের ক্ষেত্রে সাধারণত স্টিমটা পিওর স্টিমই থাকে। ওকে, সো পিওর স্টিম যদি হয় আমরা এটাকে আরেকটু ফার্দার সিম্পলিফাই করতে পারি কিভাবে, YS, কারণ স্টিমের মধ্যে কোনো ধরনের মোর ভোলাটাইল কম্পোনেন্ট নেই, সো এটা জিরো, তাহলে এটাকে জিরো বসাও, জিরো বসিয়ে আমরা এই ইকুয়েশন পেলাম। সো দিস ইজ ইউর বটম অপারেটিং লাইন ফর ওপেন স্টিম ডিস্টিলেশন। ওকে, সো দেখো তাহলে কিন্তু আমার হাতে এই যে এটা আসলে বটম অপারেটিং লাইন, সামহাট কিছুটা কিন্তু ডিফারেন্ট ফ্রম দ্য আর্লিয়ার আমরা যেটা পেয়েছিলাম, একই এক্স্যাক্টলি এখানে কিন্তু একই রয়েছে না, এরকমই তো ছিল আগে, এরকম রয়েছে, এখানে একটু পরিবর্তন আছে। হ্যাঁ, হোয়াট এভার, এখন তুমি যেটা হোক, এখন টপ ম্যাটেরিয়াল ব্যালেন্স, টপ সেকশনে ম্যাটেরিয়াল ব্যালেন্স থেকে এই বটম সেকশনে ম্যাটেরিয়াল ব্যালেন্স বিয়োগ করো, বিয়োগ করে ম্যাথমেটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট ওভারঅল এই যে ইকুয়েশন গুলো আছে এগুলো বসাই, এগুলোকে রিপ্লেস করে দেখো এক্স্যাক্টলি সেম ইকুয়েশন তুমি পাবা, এক্স্যাক্টলি সেম ইকুয়েশন পাবা। হ্যাঁ, এই ইকুয়েশন অবশ্যই আসবে। তাহলে আমার হাতে এখন কি টপ অপারেটিং লাইন আছে, আমার হাতে কি আছে ফিড অপারেটিং লাইন আছে, আমার হাতে আছে হচ্ছে বটম অপারেটিং লাইন, না? সো ইউ হ্যাভ নাও 3 ইকুয়েশন ইন হ্যান্ড। এখন তুমি অ্যাজ ইট ইজ যে নিয়ম ম্যাককেপ থিওরি অ্যানালাইসিসের যে নিয়ম রয়েছে সেভাবে আমরা এটাকে সলভ করি। লেটস সলভ ইট। আচ্ছা, সো এখানে আমরা সব ইনফরমেশন গুলো যা যা ছিল সবগুলো আমরা দেখিয়েছি। দেখো প্রথমে তোমার স্টেটমেন্টটাকে ভালো করে পড়ে এটাকে একটা স্কিমেটিক ডায়াগ্রামটাকে ড্র করে নিবা উইথ পুটিং অল দ্য ইনফরমেশন, সব ইনফরমেশন এখানে বসিয়ে তুমি স্কিমেটিক ডায়াগ্রামটা ড্র করবা। এরপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে ম্যাককেপ থিওরি অ্যানালাইসিসে। ওকে, সো এই হচ্ছে তোমার ম্যাককেপ ওয়াই এক্স ডায়াগ্রাম, আর হচ্ছে এই হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স লাইন। ওকে, আর এই হচ্ছে তুমি ইকুইলিব্রিয়াম ডেটা, তাই না? এই হচ্ছে ইকুইলিব্রিয়াম ডেটা। সো ফর এ প্রবলেম ইট শুড বি গিভেন, তাই না? এটা দেয়া থাকতে পারবে, এটা অ্যাভেলেবেল থাকবে। ওকে, এখন আমরা কিভাবে, লেটস সি হাউ উই ক্যান ক্যারি আউট দ্য অ্যানালাইসিস। সো টপ অপারেটিং লাইন, সো দিস ইজ ইউর টপ অপারেটিং লাইন,
So we know top operating line intersect the y equal to x line at point x equal to y equal to xd. Okay, so this is the point. Okay, now we know the reflux ratio. Okay, you can determine the slope. Okay, now we can plot this line. Okay, so this is your top operating line. This is your top operating line. So let's come to the feed line. So this is your feed line. We know the composition. Okay, আমরা composition জানি। এখন feed line y equal to x equal to z এই পয়েন্টে কাট করবে। So this is your point। আর দেখো ফিডে তোমার কিন্তু ফিড ফ্র্যাকশন দেয়া আছে। ফিডের মধ্যে ব্যাপার ফ্র্যাকশন দেয়া আছে। You know, now you know liquid fraction, that is q। যদি q তুমি জানো তাহলে তুমি কিন্তু স্লোপ বের করতে পারবা, তাই না? তাহলে হচ্ছে তোমার টপ অপারেটিং লাইন প্লট করা হয়ে গেল, বটম অপারেটিং লাইন প্লট, ফিড লাইন প্লট করা হয়ে গেল। ইউ নো দ্য ইন্টারসেকশন পয়েন্ট এন্ড হচ্ছে তোমার বটম অপারেটিং লাইন অবশ্যই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যাবে, তাই না? তাহলে বটম লাইন এর একটা পয়েন্ট তুমি জেনে গেলা, এখানে এটা এদিক দিয়ে যাবে। ওকে, কোথায় দিয়ে যাবে? এখন এর স্লোপ কি? এই হচ্ছে স্লোপ। তুমি দেখো এটা তুমি ফুলি জানো কিনা, এটা জানো কিনা। আদারওয়াইজ আরেকটু আমরা সিম্পলি আরেকটু ক্যালকুলেশন করতে পারি। দেখো এই তো তোমার বটম অপারেটিং লাইন। হ্যাঁ, বটম অপারেটিং লাইন। তাহলে আমরা কি করতে পারি? বটম অপারেটিং লাইন আমরা যদি y ইকুয়াল টু 0 বসাই, y ইকুয়াল টু 0 বসাই, আর একটা টেকনিক্যালি যেটা করা যায়, এখানে y ইকুয়াল টু 0 বসাও, তাহলে x ইন্টারসেপ্টটা বের করতে পারবা। এখান থেকে y ইকুয়াল টু 0 বসাও, 0 বসালে x ইন্টারসেপ্ট কত? এই হচ্ছে x ইন্টারসেপ্ট। এগুলা জেনে তুমি x ইন্টারসেপ্ট বের করতে পারবা, তাই না? দেখো x ইন্টারসেপ্ট ইকুয়াল টু কি হবে? x ইকুয়াল টু xb আসবে শুধু, তাই না? তুমি y ইকুয়াল টু 0 অর্থাৎ x ইন্টারসেপ্ট, x অ্যাক্সিসে কোন পয়েন্টে কাট করবে, তাই না? x ইন্টারসেপ্ট। সো y এর 0 বসালে এটাকে চলে যাবে হচ্ছে x ইকুয়াল টু হবে xb। সো তুমি তো xb জানো, তাই না? এই xb জানো। সো xb বসাও, এই হচ্ছে একটা, দিস ইজ ওয়ান পয়েন্ট এন্ড দিস ইজ দ্য অ্যানাদার পয়েন্ট, এটাকে কানেক্ট করো। So now you have the top operating line, you have the feed line, you have the bottom line also. Okay, now you need to do or carry out the stepping. এখন স্টেপিং করো আগের মতো। আমি এই হচ্ছে পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, এখানে গেলাম, স্টেপিং অফ করো। হ্যাঁ, এই যে পর্যন্ত আছে, এরপরে হচ্ছে তোমার আমি এই ইন্টারসেকশন অপটিমাম পয়েন্ট আমরা এক্সিট করেছি। সো এখানে আমরা বটম অপারেটিং লাইনে চলে আসলাম, বটম সেকশন। ওকে, এইভাবে তোমাকে ক্যারি আউট করতে হবে, অ্যানালাইসিস ক্যারি আউট করতে হবে। ওকে, সো এইখানে আমরা মূলত দেখালাম কিভাবে তুমি এই ওপেন স্টিম ডিস্টিলেশনের ম্যাককেপ অ্যানালাইসিস গুলো ক্যারি আউট করবা। ওকে, তুমি কিভাবে এটাকে কমপ্লিট করবা। সো আশা করি তোমাদের এখানে তো আর বিশেষ কোনো সমস্যা দেখছি না। কনসেপচুয়াল যেসব পয়েন্টগুলো ছিল সবগুলো আমি তো ব্যাখ্যা করলাম। তো ফার্দার তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকলে তুমি এই ভিডিও যখন আপলোড দেবো সেখানে কমেন্ট করতে পারবে, আমি সেটা স্পেসিফিক পয়েন্ট ওয়াইজ সেটা এক্সপ্লেন করবো। তো আশা করি তোমরা এই বিষয়টা ভালো করে বুঝেছো। তো আমরা আরেকটা কেসে আসি, 2 ফিট। আমরা এতক্ষণ আমরা দেখেছি আমাদের কি হাতে একটা সিঙ্গেল ফিট ছিল। হ্যাঁ, তো এখন দেখো 2 ফিট সিস্টেম। এক্স্যাক্টলি উপরের অংশটি কি আছে দেখো, একটা টোটাল কন্ডেন্সার, নিচের অংশ কি আছে? একটা পার্শিয়াল রিবয়লার। ওকে, বটম প্রোডাক্ট, এটা ডিস্টিলেট প্রোডাক্ট। এই হচ্ছে তোমার এখানে কি দিচ্ছ? এখানে দিচ্ছ হচ্ছে তোমার স্যাচুরেটেড লিকুইড অ্যাজ এ রিফ্লাক্স, আর এখানে কি দিচ্ছ? স্যাচুরেটেড ভেপার অ্যাজ এ বয়েল আপ। ওকে, এই হচ্ছে একটা ফিট। এখন আরেকটা এডিশনাল ফিট। তাহলে তুমি বলতে পারো এটা কখন আমরা অ্যাপ্লাই করব? হ্যাঁ, কখন অ্যাপ্লাই? এটা যদি তোমার কমপ্লিট বা গ্রাস রুট প্রজেক্ট হয়, গ্রাস রুট প্রজেক্টে মানে কি, তাহলে হয়তো ধরো তোমার ফিডটা তোমার প্রসেস থেকে আসতেছে, তাই না? তোমার ডাউন স্ট্রিম, আপ স্ট্রিম থেকে আসতেছে। ফিড হচ্ছে তোমার ফিড আপ স্ট্রিম থেকে আসতেছে। তো এখন হচ্ছে তোমার ডাউন স্ট্রিম সেকশন। এখন তোমার যদি ফিডটা একাধিক কোয়ালিটির হয়, অর্থাৎ তুমি কনসিস্টেন্ট কোয়ালিটির ফিড না, তোমাকে যে সবসময় একটা কনসিস্টেন্ট কোয়ালিটির ফিড দিচ্ছে বা একটা ক্যাটাগরির ফিড দিচ্ছে সবসময়, বিষয়টা এরকম না। কিছু কিছু ক্ষেত্রে তোমার একাধিক কোয়ালিটি অ্যান্ড ক্যাটাগরির তোমার ফিড অ্যাভেলেবেল যখন হবে, এবং তোমার যদি প্রসেসটা তোমার নিজেরই হয় এবং এটাকে যদি তোমার নিজেরই অ্যাবজর্ব করতে হয়, কনজিউম করতে হয়, তাহলে ইট ইজ বেটার টু হ্যাভ প্রভিশন ফর মাল্টিপল ফিড ইন দ্য ডিস্টিলেশন কলাম। তাহলে তোমার এই ধরনের ক্ষেত্রে ডিস্টিলেশন কলামে মাল্টিপল ফিড প্রভিশন থাকা ভালো। কারণ তোমার ফিড তোমার ডাউন স্ট্রিম আপ স্ট্রিম সেকশন থেকে যেটা আসতেছে, সে তুমি ইউ ক্যান নট সেল ইট অর ইউ ক্যান নট ডিসকার্ড ইট। তুমি এটাকে ডিসকার্ড করতে পারছো না, হ্যাঁ, তুমি সেল করতে পারছো না। তাহলে কি করতে হবে? বেস্ট ইকোনমিক কনসেপ্ট ইজ টু ইউটিলাইজ অর টু কনজিউম ইন ইউর প্রসেস। তোমার এটাকে তুমি ফার্দার তুমি প্রসেস করে
ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করো, তাই না? সো এই ধরনের ক্ষেত্রে আমাকে অনেক সময় কি করতে হবে, তোমার কলামের মধ্যে ইট ইজ অলওয়েজ বেটার টু হ্যাভ প্রভিশন ফর মাল্টিপল ফিট। তুমি যদি মাল্টিপল ফিটকে অ্যাফোর্ড করতে পারো, অ্যাকোমোডেট করতে পারো, এই জন্য তোমাকে প্রভিশন রাখতে হয়। তাহলে আমরা দেখি এই ধরনের ক্ষেত্রে পরিবর্তনটা কি, ভিন্নতাটা কি এখানে রয়েছে। ওকে, সো এখানে এই হচ্ছে তোমার কলাম, এখানে একটা জাস্ট এক্স্যাক্টলি এখানে জাস্ট হচ্ছে টপ অপারেটিং সেকশন, এনরিচিং সেকশন, এখানে জাস্ট বটম সেকশন বা স্ট্রিপিং সেকশন, এখানে আরেকটা সেকশন আছে সেটাকে বলা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট সেকশন। ওকে, তাহলে আমরা দেখি, আর এখানে দুইটা ফিড থাকবে, তাহলে দুইটা ফিড লাইন থাকবে, একটা টপ অপারেটিং লাইন থাকবে, একটা হচ্ছে এখন হচ্ছে ইন্টারমিডিয়েট অপারেটিং সেকশনের জন্য আরেকটা লাইন থাকবে। ওকে, আমরা লেটস সি, দেখো এখানে মোটামুটি সবকিছু কিন্তু দেয়া আছে। তাহলে আমরা কিভাবে শুরু করব, টপ অপারেটিং লাইন এক্স্যাক্টলি সেম আগের মতো ছিল, কোনো তো পরিবর্তন নেই। সো আমরা টপ অপারেটিং লাইনের যে ইন্টারসেকশন পয়েন্ট উইথ এক্স ওয়াই লাইন, x ইকুয়াল টু y ইকুয়াল টু xd, এই পয়েন্ট বসাও। তারপর তোমাকে দেয়া আছে রিফ্লাক্স রেশিও, নাও ইউ ক্যান ইজিলি ডিটারমিন l বাই b, সো ইউ ক্যান প্লট টপ অপারেটিং লাইন। সো এটা হলো টপ অপারেটিং লাইন, আমরা ড্র করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তুমি এখন কি জানো, তুমি এখন ফিট জানো, এই ফিট জানো, সে ফিডের কম্পোজিশন জানো, ফিডের কম্পোজিশন জানো, ফিডের কোয়ালিটি বলা আছে, দেখো এখানে 1 মোল ব্যাফোরা, 1 মোল ব্যাফর ডিভাইডেড বাই 4 মোল ফিড। ওকে, তাহলে এখান থেকে তুমি আমরা যে ফ্লো প্রোফাইল ড্র করে দেখিয়েছিলাম ঠিক সেভাবেই এখান থেকে তুমি কিউ বের করে তুমি ফিডের স্লোপ বের করতে পারবে। আর হচ্ছে জেড জানা আছে। ওকে, নাও এই জেড টু বসাও। আর হচ্ছে তুমি, আমি এখান থেকে দেখতে পেলাম এই যে স্টেটমেন্ট দেয়া আছে, সো এটা হচ্ছে এটা কি বলা হয়, সাবকোল্ড ফিড। ওকে, তাহলে তার এই হচ্ছে তোমার স্যাচুরেটেড ফিড এখানে, আর এটা হচ্ছে একটা আরেকটু এই পাশে থাকবে। সো এই হচ্ছে আমি লাইন ড্র করে নিলাম, কিউ জেনে, জেড জেনে, কিউ জেনে, স্লোপ জেনে আমি এটাকে প্লট করলাম। তাহলে আমার এই টপ অপারেটিং লাইন আর হচ্ছে তোমার ফিড লাইন ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা। এখন এই লাইন দিয়ে অবশ্যই যাবে কে, এই ইন্টারমিডিয়েট যে সেকশনটা রয়েছে, এই ইন্টারমিডিয়েট সেকশনের লাইনটা অবশ্যই এই পয়েন্ট দিয়ে যাবে। ওকে, আমরা এই পয়েন্ট দিয়ে ইন্টারমিডিয়েট সেকশনটা যাবে। এখন আরেকটা পয়েন্ট দরকার, তাহলে আরেকটা পয়েন্ট দেখি, এই যে সেকশনটা রয়েছে এই সেকশনের সাথে এই ফিড 1, হ্যাঁ, এটাও কিন্তু একটা ইন্টারসেকশন পয়েন্ট, তাই না? এটার সাথে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এখানে। তাহলে ফিড লাইন ইন্টারমিডিয়েট যে সেকশন, ইন্টারমিডিয়েট সেকশন একটা পয়েন্ট যাবে হচ্ছে টপ অপারেটিং লাইন এবং ফিড, এই যে ফার্স্ট ফিড, এই ফিডের ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে। আরেকটা কোথায় যাবে, সেকেন্ড যে অপারেটিং লাইন এটা হচ্ছে, বা এইটাকে যদি ফার্স্ট বলো, এইটার সাথে তোমার এটার সাথে তোমার এটার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে, দেখো। ওকে, আচ্ছা, সো আমরা এখন এটাকে ড্র করি। এই F1 যেটা দেয়া আছে, F1 দেখো Z1.3 আর স্যাচুরেটেড ব্যাফোর একবার এক্স্যাক্টলি you know the Q equal to 0. ওকে, Q equal to 0, that means slope 0. সো এই হচ্ছে হরিজন্টাল লাইন। সো Z1, you know Z1, সো এই হচ্ছে হরিজন্টাল লাইন। সো এই যে ফার্স্ট ফিড রয়েছে, ফার্স্ট ফিড এটাকে যদি F1 বলো, এই ফার্স্ট ফিডের লাইন, হ্যাঁ, ফার্স্ট ফিডের লাইন অপারেটিং লাইন এটা, সেকেন্ড ফিডের লাইন হচ্ছে এটা, টপ লাইন হচ্ছে এটা। তাহলে হচ্ছে আমি এখন এটা আননোন, এটা আননোন কিভাবে বের করবো, এটা হচ্ছে তোমার এই ফার্স্ট ফিড এবং সেকেন্ড ফিড এবং টপ অপারেটিং লাইনের যে ইন্টারসেকশন পয়েন্ট তুমি জানো, এই পয়েন্ট হবে একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে তোমার এখান দিয়ে। এখন এখান দিয়ে যে ইন্টারসেকশন পয়েন্টটা কি, Z1 আমি ড্র করলাম, ফার্স্ট ফিডের অপারেটিং লাইন ড্র করলাম। এখন তোমার বটম অপারেটিং লাইন ড্র করো, বটম অপারেটিং লাইন হিয়ার। সো এই হচ্ছে তুমি পয়েন্টটা জানো। এখন এইটার জন্য তুমি আর কি কি জানা আছে, আর কি কি জানো। আচ্ছা, এখানে তুমি ওকে, আমি ইজিলি তো জেড বের করে নিলাম, জেড এখান থেকে যাচ্ছে। ওকে, এখান থেকে যাচ্ছে, এটা কোন দিক দিয়ে কাট করবে এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার ইয়েতে। এখন তুমি আর কিছু আমাদের ইনফরমেশন দেয়া আছে, যে ইনফরমেশন থেকে আমি এক্স বিটা জানবো, এটা এক্স বি, তো এটা করেসপন্ডিং এর স্লোপ গুলো জানবা। তাহলে হচ্ছে তুমি এই যে এক্স বি আছে এটাকে ড্র করো, এটাকে ড্র করো, এটা প্লট করতে হবে আগে, বটম অপারেটিং লাইন প্লট করো। তাহলে বটম অপারেটিং লাইন প্লট হয়ে গেল, তারপর হচ্ছে তোমার ফার্স্ট ফিড তার লাইন প্লট হয়ে গেল। এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট তুমি এখন জেনে গেলা, এই দুটো পয়েন্টের দিয়ে এখন এই যে তোমার ইন্টারমিডিয়েট সেকশনটা যাচ্ছে, এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই পয়েন্ট দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে এখন দেখো এক্স্যাক্টলি এখন তুমি কিভাবে স্টেপিং করবা, তুমি যে এদিক থেকে করো বা এদিক থেকে করো, সে এখানে এদিক থেকে করেছে, যে কোনো দিক থেকে করো একই তো আসবে। এই যে আমি এক্স বি দিয়ে শুরু করলাম, এক্স বি দিয়ে যাচ্ছি, যে এই বটম অপারেটিং লাইনে আসলাম। ওকে, ওকে, এখন যাও, এখন আমি উপরে ইকুইলিব্রিয়ামে যাচ্ছি, এখন আমি যাব হচ্ছে তোমার অপারেটিং লাইনে। অপারেটিং লাইনে কোনটাতে যাব, দেখো এখন কোনটাতে যাব, এই কি এটাতে থাকবো, এদিকে, এদিকে তো যাচ্ছি না, কারণ হচ্ছে দেখো এই যে ইন্টারসেকশন পয়েন্টটা, এই ইন্টারসেকশন পয়েন্টটাকে এক্সিড করে ফেলছে, তাই না?
এখন তাহলে এখান থেকে ডিরেক্টলি আমি এই যে এটাকে এক্সটেন্ডও করে নেই আমি, তো এখান থেকে ডিরেক্টলি যাচ্ছি ইন্টারমিডিয়েট সেকশনে, আবার যাও ইকুইলিব্রিয়ামে। এখন কোথায় যাব, এখন কি আমি কোথায় যাচ্ছি, এখানে এই পয়েন্টটাকে এক্সিট করেছে, এখন হচ্ছে টপ অপারেটিং লাইনে, এখানে যাচ্ছে ইকুইলিব্রিয়াম অপারেটিং, এখানে যে এই যে একটু ফ্র্যাকশন আছে সেটা ক্যালকুলেট করতে হবে। সো তো আমরা এখানে তোমাকে ডেমনস্ট্রেট করে দেখালাম কিভাবে তুমি যদি মাল্টিপল ফিট সিস্টেম হয়, সাধারণত দুইটা থেকে একাধিকও থাকতে পারে, বাট প্রিন্সিপাল হচ্ছে এরকম, তোমার এই ইন্টারমিডিয়েট একটা সেকশন চলে আসে। হ্যাঁ, সো এখানে দুইটার জন্য দুইটা হয়েছে, এখন তুমি আরো আর যদি আরেকটা হয়, আর যদি তুমি 3টা ফিট হয়, তাহলে 3টা ফিটের মাঝে একটা দুইটা আরো দুইটা ইন্টারমিডিয়েট সেকশন চলে আসবে। হ্যাঁ, তো ইন্টারমিডিয়েট সেকশনগুলো কিভাবে আমি বের করলাম দেখেছো, ইন্টারমিডিয়েট সেকশনগুলো আমি প্রথম তার ফিট লাইন এবং টপ অপারেটিং লাইন ইন্টারসেকশন বের করেছি, আবার এটার জন্য এখানে এই ফিট লাইন এবং এই অপারেটিং সেকশন, সো এই দুইটার ইন্টারসেকশন বের করেছি এবং দুইটা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে এটা পাস করবে। ঠিক আছে, দিস ইজ দ্য প্রিন্সিপাল। সো কারণ এটা তো কমন ফর এই দুইটা অংশ, এটার সাথে কমন পয়েন্ট এটার জন্য কমন পয়েন্ট এটা, সো দুইটার ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে এটা মুভ করবে। সো এইভাবে তুমি হচ্ছে টু মাল্টিপল ফিট যদি আসে, তাহলে মাল্টিপল ফিটের জন্য ম্যাককেপ-থেল অ্যানালাইসিস তুমি কমপ্লিট করতে পারো। ওকে, এখানে আরেকটা বিষয় অবশ্যই তোমাদেরকে মনে রাখা দরকার, সেটা হচ্ছে এখানে ফিট দেখো F2 F1, কোনটাকে 1 ধরবো কোনটাকে 2 ধরবো, অর্থাৎ কোনটাকে উপর দেবো কোনটাকে নিচে দেবো, এইরকম একটা কিন্তু প্রশ্ন থেকে যায়, তাই না? এখন দেখো এটা কিভাবে করব, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে স্যাচুরেটেড ব্যাফর, এখানে কি দেয়া আছে ব্যাফর, স্যাচুরেটেড ব্যাফর, এটার কম্পোজিশন কি 0.3, আর এটা কি হচ্ছে ফিট কনডেন্স, এটা হচ্ছে লিকুইড। হ্যাঁ, ফিট কনডেন্স করে 1 মোল ব্যাফর পার 1 মোল, অর্থাৎ ডেফিনেটলি এটা হচ্ছে তোমার লিকুইড ফর্মে। তো আমি কি বলেছিলাম, তোমার টু এনহ্যান্স দ্য ম্যাস ট্রান্সফার, তোমাকে ব্যাফর ফিটকে সবসময় নিচের দিক দিয়ে দিতে হয়, তাহলে কি হবে, তাহলে ওই ফিটটা নাম্বার অফ সবগুলো চেষ্টা করবে যে অধিক সংখ্যক স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে কি অধিক সংখ্যক স্টেজের মধ্যে দিয়ে যে কন্টাক্টে যাচ্ছে, সেপারেশন হচ্ছে, ম্যাস ট্রান্সফার হচ্ছে, তাহলে আলটিমেট সেপারেশনটা তুমি ভালো পাবা। আর লিকুইড যদি হয়, তাহলে ফিটটা চেষ্টা করো এটা উপরের দিক দিয়ে দেওয়ার, কারণ উপর দিক দিয়ে সে তো নিচের দিকে নামবে, তাই না? তাহলে সে বেশি সংখ্যক স্টেজের মধ্যে কন্টাক্টে এক্সপোজারে আসতে পারবে। তাহলে দেখো এই দুটো ফিডের মধ্যে জেড হচ্ছে তোমার Z1, এটাকে বলে দিচ্ছে স্যাচুরেটেড ব্যাপার, তাহলে এটা হবে নিচে, আর এটা হচ্ছে তোমার লিকুইড, এটা হচ্ছে উপরে। ওকে, সো আমরা কোথায় নিচে কোথায় উপর হবে, আমরা দুইটা পয়েন্ট আমরা বসালাম, সো তারপরে এটাকে নিচে দিলাম, এটাকে উপরে দিলাম। সো এক্সাক্ট কোন স্টেজে আসবে সেটা আমরা পরে এখানে ম্যাককেপ অ্যানালাইসিস থেকে বের করব। ঠিক আছে, বাট এটা উপরে নাকি এটা উপরে থাকবে, এটা প্রিন্সিপালটা হচ্ছে ব্যাফর হলে তোমাকে চেষ্টা করতে হবে নিচের দিক দিয়ে দেওয়া, কারণ তুমি যদি ব্যাফর ফিড হয় এবং তুমি এই পয়েন্টে দাও, তাহলে ব্যাফর তো কি নিচের দিকে ফ্লো করবে, ব্যাফর তো উপর দিকে ফ্লো করবে, তাহলে সে মাত্র একটা দুটো স্টেজের এক্সপোজারে কন্টাক্টে আসবে, সো অল্প একটু সেপারেশন হবে। কিন্তু তুমি যদি একে নিচ দিয়ে দাও, সে তার উপরে অবস্থিত সবগুলো স্টেজের মধ্যে দিয়ে যাবে, এক্সপোজার আসবে, কন্টাক্টে আসবে, সেপারেশন হবে, ভালো মাস ট্রান্সফার হবে, আলটিমেটলি গুড সেপারেশন পাবা। ইকুয়ালি লিকুইডের জন্য উপর থেকে যতটুকু সম্ভব দেয়া, এই কারণে আমরা এটাকে লিকুইডকে উপরে রেখেছি এবং ব্যাপারকে নিচে দিয়েছি। ওকে, সো এখানেও কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন হতে পারে। আচ্ছা, সো আমরা দেখো আরেকটা দেখি পার্শিয়াল কন্ডেন্সার কি পার্শিয়াল কন্ডেন্সার। ওকে, সো আমরা জানি এটা সাধারণত আমরা দেখেছি টোটাল কন্ডেন্সার, আমাদের যে টিপিক্যাল যে কনফিগারেশন ছিল স্টেজ কলাম ডিস্টিলেশনের, তো উপর অংশটা ছিল টোটাল কন্ডেন্সার। সো হোয়েন কখন ইউজ হয়, যখন তুমি টোটাল কন্ডেন্সার যখন আমরা ইউজ করেছি, সেখানে পর ডিস্টিলেট প্রোডাক্টটা কি ফর্মে ছিল, ডিস্টিলেট প্রোডাক্টটা অবশ্যই ছিল লিকুইড ফর্মে। ওকে, সো এখন কোনো কারণে যদি তোমার কি ডিস্টিলেট প্রোডাক্টটা ব্যাপক ফর্মে দরকার হয়, তাহলে তোমাকে অবশ্যই এই পার্শিয়াল কন্ডেন্সার ইউজ করতে হবে। ওকে, তাহলে দিস ইজ ইউর পার্শিয়াল কন্ডেন্সার, যেখানে এই যে ব্যাপর তুমি ফিড দিচ্ছ কন্ডেন্সারে। হ্যাঁ, সো এখানে ফেস চেঞ্জ হচ্ছে, ফেস ক্রিয়েশন হচ্ছে থ্রু কন্ডেনসেশন, এই যে লিকুইড হলো, আরেকটা হচ্ছে তোমার ব্যাপর ফেস। হ্যাঁ, সো তাহলে হচ্ছে প্রথম কোশ্চেন, পার্শিয়াল কন্ডেন্সার হলে কিভাবে কাজ করবে। পার্শিয়াল কন্ডেন্সার হলে এটা কখন পার্শিয়াল কন্ডেন্সার তুমি প্রেফার করো বা ইউজ করবা, যখন তোমার ডিস্টিলেট প্রোডাক্টটাকে ব্যাপর ফর্মে পেতে চাও, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি, এটা হলে
তোমার অ্যানালাইসিস গুলো কি হবে, কারণ সম্পূর্ণ এখানকার চিত্রতে পাল্টিয়ে যাবে, তাই না? ইন্টারনাল যে এখানে এটা একটা ইকুইলিব্রিয়াম স্টেজ হিসেবে কাজ করবে। ওকে, লেটস সি। তাহলে এরকম যদি হয়, এটার ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হবে যে ম্যাটেরিয়াল ব্যালেন্স করো, এই হচ্ছে তোমার কম্পোনেন্ট ম্যাটেরিয়াল ব্যালেন্স, এটাকে রিঅ্যারেঞ্জ করে সলভ ফর ওয়াই, এই হচ্ছে তোমার টপ অপারেটিং লাইন। তাহলে এখানে ভিন্নতাটা কি ছিল? আগে কি ছিল? আগে ছিল এখানে এক্সডি ছিল, এক্সডি লিকুইড ফর্মে, আর এখন হচ্ছে ওয়াইডি আসতেছে। হ্যাঁ, আর স্ট্রাকচার তো একই। আচ্ছা, তো এখন আমরা অ্যানালিসিসটা কিভাবে ক্যারি আউট করব? সো সে এ হচ্ছে তোমার ম্যাককেপ-থিল ডায়াগ্রাম, এ হচ্ছে তোমার এক্স ওয়াই লাইন। হ্যাঁ, তাহলে এটার সাথে এক্স্যাক্টলি সেম y ইকুয়াল টু x লাইন ইন্টারসেকশন পয়েন্টটা কি হবে? x ইকুয়াল টু y ইকুয়াল টু yd, এই হচ্ছে তোমার yd। তারপর হচ্ছে তোমার এই স্লোপ ড্র প্লট করো, তারপর তুমি এইভাবে স্টেপিং করো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে স্টেজে দেখো আমি প্রথম কি দিয়েছি, পার্শিয়াল কন্ডেন্সার, ইট ইজ অলসো অ্যান ইকুইলিব্রিয়াম স্টেজ। তারপর হচ্ছে এটা, তারপরে কতটা থাকবে এক্সট্রা। হ্যাঁ, সো এখান থেকে আমরা সবসময় এটাকে একটু আলাদা করে দেখাই কেন? সো ইন্টারমিডিয়েট কলামের ভিতরের স্টেজের ইকুইলিব্রিয়ামটা সামহাট ডিফারেন্ট ফ্রম এটা পার্শিয়াল কন্ডেন্সার হোক পার্শিয়াল রিগুলার হোক। এই কারণে এটাকে আমরা এখান থেকে মূল নাম্বারিংটা করি না, মূল নাম্বারিংটা আমরা স্টেজ থেকে করি। এতটা স্টেজ, কারণ স্টেজের ম্যাস ট্রান্সফার এফিসিয়েন্সি সামহাট ডিফারেন্ট ফ্রম দা তোমার এই পার্শিয়াল কন্ডেন্সার ও রিগুলার থেকে। ওকে, সো তাহলে এই হচ্ছে তোমার ডিরেকশন, তুমি কিভাবে পার্শিয়াল কন্ডেন্সার হলে তুমি অ্যানালাইসিস করবা। ওকে, আচ্ছা, তো আমরা দেখি টোটাল রিবয়লার। আমাদের কি নিচে কলামে ছিল, কলামের বটম সেকশন আমরা টিপিক্যালি কলামের মধ্যে ছিল একটা পার্শিয়াল রিবয়লার ছিল, এখন ওটাকে রিপ্লেস করছি একটা টোটাল রিবয়লার দিয়ে। ওকে, টোটাল রিবয়লার এর মানে কি? এখান থেকে কি হচ্ছে, তুমি যে লিকুইডটা লাস্ট স্টেজ থেকে আসছে, এটা থেকে তুমি প্রোডাক্টটা নিয়ে যাচ্ছ, বটম প্রোডাক্ট, আর সেই লিকুইডের একটা অংশ বয়েল হিসেবে টোটাল রিবয়লারে ফুললি ভ্যাপোরাইজ করে তুমি আবার রিটার্ন ব্যাক করাচ্ছ, তাই না, অ্যাজ এ বয়েল আপ। সো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে দেখো, ক্ষেত্রে একইভাবে ম্যাটেরিয়াল ব্যালেন্স লিখো মোর ভোলাটাইল কম্পোনেন্টের জন্য, লিখে সলভ ফর ওয়াই, এই হচ্ছে তোমার ইকুয়েশন এক্স্যাক্টলি সেম। ওকে, সো এখন তুমি এটা ক্যারি আউট করো একই রকম। আচ্ছা, তাহলে এখন এটা কখন ইউজ করা হয়? এটা কখন ইউজ করবা? আগে যখন আমরা দেখলাম পার্শিয়াল কন্ডেন্সার, যখন তোমার ব্যাফল প্রোডাক্টটা হচ্ছে ডিস্টিলেট প্রোডাক্ট ব্যাফল ফর্মে চাও। এখন এটা আগে কি ছিল? পার্শিয়াল রিবয়লারের জন্য তো তোমার কি ছিল? তোমার বটম প্রোডাক্টটা কি ছিল? একটা স্যাচুরেটেড লিকুইড ছিল, তাই না? আর এখনো কিন্তু স্যাচুরেটেড লিকুইড। ওকে, বাট এখানে টোটাল নেওয়ার উদ্দেশ্যটা কি? টোটাল রিবয়লার সুবিধার জন্য কি? হ্যাঁ, এটা নিজেরা চিন্তা করো, থিঙ্ক ফর কুইজ অর ক্লাস টেস্ট। আচ্ছা, এখন আমরা আরেকটা ভেরিয়েশন দেখি, সেই হচ্ছে তোমার ওয়ান সাইড স্ট্রিম। সব কিছু ঠিক আছে, দেখো টোটাল কন্ডেন্সার পার্শিয়াল রিবয়লার 1 ফিট ডিস্টিলেট বটম প্রোডাক্ট। ওকে, জাস্ট এডিশনাল এখানে একটা কি আছে, আর একটা ওয়ান সাইড স্ট্রিম এজ এ প্রোডাক্ট। ওকে, এই যে ডিস্টিলেট নিচ্ছ, সে তুমি অ্যানাদার, তোমার এর জন্য একটা মার্কেট আছে, এর জন্য একটা ডিমান্ড আছে। হ্যাঁ, সো তুমি অ্যানাদার প্রোডাক্ট নিচ্ছ সাইড স্ট্রিম, এরকমও হয়। সো জাস্ট ডিস্টিলেট প্রোডাক্ট বটম প্রোডাক্ট না, এরকম ইন্টারমিডিয়েট বিভিন্ন প্রোডাক্টের প্রয়োজন হতে পারে, কারণ বাজারে তোমার ডিমান্ড আছে, তোমার যে কাস্টমার আছে সেখান থেকে তোমার রিকুইজিশন আছে। হ্যাঁ, তারা তোমাদেরকে ডিমান্ড ক্রিয়েট করেছে, ডিমান্ড প্লেস করেছে যে তোমার এই কম্পোজিশনের একটা প্রোডাক্ট লাগবে। সো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি? ইন্টারমিডিয়েট প্রোডাক্ট সাইড স্ট্রিম নিয়ে থাকি। ওকে, আচ্ছা, বা হচ্ছে এই কম্পোজিশনের কোনো একটা তোমার যে নিজের প্রসেস রয়েছে, ওই প্রসেসের কোথাও এটার অ্যাপ্লিকেশন আছে। সো এরকম ক্ষেত্রে আমরা সাইড স্ট্রিম ড্র করে থাকি। সো এই ধরনের সাইড স্ট্রিমের ক্ষেত্রে অ্যানালাইসিসটা কি এক্স্যাক্টলি একটু আগে যেটা মাল্টিপল ফিড, এটাকে তুমি একটা নেগেটিভ ফিড হিসেবে চিন্তা করতে পারো। তুমি মানে কনসেপচুয়াল প্রসেসটা কি হবে, অ্যানালাইসিস প্রসিডিউরটা কি হবে, সেটা হচ্ছে ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ নেগেটিভ ফিড, তাই না? আর নেগেটিভ ফিড হিসেবে চিন্তা করে এক্স্যাক্টলি সেম আগের মতো তুমি ম্যাককেপ-থিল অ্যানালাইসিস করবা। ওকে, সো এই যে আগের মতো আমরা করলাম, এই যে তোমার এক্স ইকুইলিব্রিয়াম লাইন, এই হচ্ছে এক্স ওয়াই লাইন, তাই না? এই হচ্ছে তোমার ইন্টারসেকশন পয়েন্ট বিটুইন দ্য টপ অপারেটিং লাইন এন্ড এক্স ওয়াই লাইন। আচ্ছা, তো এখান থেকে তুমি টপ অপারেটিং লাইন ড্র করো। এখন তুমি কি করবা? এখন তুমি এইখানে এটা একটা ইয়ের মতো, এক্স্যাক্টলি এটা তো ফিডের মতোই চিন্তা করতে পারো, নেগেটিভ ফিড। সো এটার ইকুয়েশনটা কি? এটার ইকুয়েশনটা তো মোটামুটি তোমার ইয়ের মতোই হবে, ফিডের মতোই হবে, তাই না? সো ওইটার দেখো, এটা হচ্ছে স্যাচুরেটেড কি ফর্মে আছে, আমি এখান থেকে দেখতে পারি এই যে ইন্টারসেকশন পয়েন্ট x = y = x s, এই পয়েন্ট ইন্টারসেক্ট করবে। হ্যাঁ,
ইন্টারসেক্ট করবে। এখন এই প্রোডাক্টটা বলা আছে হচ্ছে স্যাচুরেটেড লিকুইড নিচ্ছ তুমি, এটা স্যাচুরেটেড লিকুইড নিচ্ছ। স্যাচুরেটেড লিকুইড হয় তাহলে তোমার কিউ কত 1, দ্যাট ইজ তোমার স্লো হবে ইনফিনিটি। এই হচ্ছে তোমার লাইন। তাহলে আমি কি জেনে গেলাম এখানে, ওয়ান সাইড স্ট্রিম আর হচ্ছে টপ অপারেটিং লাইনের ইন্টারসেকশন পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে কি যাবে, এই পয়েন্ট দিয়ে যাবে হচ্ছে তোমার এই হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট যে সেকশন, এই ইন্টারমিডিয়েট সেকশন অপারেটিং লাইন এই পয়েন্ট দিয়ে যাবে। আরেকটা যাবে কোথায়, এই যে তোমার ফিট বলে দিচ্ছে, ফিট, এই যে ফিট লাইন ড্র করো কিউ জেনে এখান থেকে। আর হচ্ছে তুমি বটম অপারেটিং লাইন, বটম সেকশন, বটম অপারেটিং লাইন, এই যে পয়েন্ট তুমি জানো এক্স বি, আর তুমি এখান থেকে তুমি স্লোপ জানো, এই লাইন ড্র করো। তাই এই লাইন, এই যে বটম অপারেটিং লাইন আর হচ্ছে তোমার ফিড লাইন ইন্টারসেকশন পয়েন্ট, সো এই পয়েন্ট দিয়ে যাচ্ছে অ্যানাদার, মানে যে ইন্টারমিডিয়েট যে সেকশনটা আছে এখানে, ইন্টারমিডিয়েট সেকশনের অ্যানাদার পয়েন্ট এটা। সো এই হচ্ছে তোমার, সো এখন তুমি স্টিপিং করো, এখান থেকে যাচ্ছ 1 2, স্টিল এটা এই ইন্টারসেকশন পয়েন্টে আছে, যাচ্ছ এই যে মিডল সেকশনে বা ইন্টারমিডিয়েট সেকশনে যাও, বটম সেকশনে চলে গেলা, বটম সেকশনে এই পর্যন্ত। এই 6 নাম্বার 6টা স্টেজ হলে এখানে লাগতো 5 স্টেজ হবে আর এই ফ্র্যাকশন হবে, ঠিক আছে, 1/3. So this is how you need to conduct or carry out the McCabe analysis when you have additional one side is stream. Okay, আচ্ছা। সো আমরা দেখো আরো অনেক কিছু রয়েছে, কিন্তু স্ট্রিপিং এন্ড এনরিচিং কলাম কাকে বলে? স্ট্রিপিং কলাম কি, এনরিচিং কলাম কি, স্ট্রিপিং কলাম কি, এনরিচিং কলাম কি, হ্যাঁ আমরা এগুলো এখন দেখি। এগুলোও কিন্তু এক একটা ভেরিয়েশন অফ এগুলোকে অ্যাডভান্স ডিস্টিলেশন বলা হয় থাকে, ভেরিয়েশন অফ তোমার রেগুলার টিপিক্যাল যে স্টেজ ডিস্টিলেশন কলাম তার। স্ট্রিপিং কলাম কি? স্ট্রিপিং কলাম হচ্ছে এরকম কলাম, এই যে স্ট্রিপিং, ওখানে স্ট্রিপিং মানে ওখানে একটা স্ট্রিপিং সেকশন থাকবে, এনরিচিং সেকশন থাকবে না। এনরিচিং কলাম কি? ওখানে শুধু এনরিচিং কলাম থাকবে, স্ট্রিপিং অংশ থাকবে না। আচ্ছা, স্ট্রিপিং কলাম, ওকে, এই হচ্ছে স্ট্রিপিং কলাম। তাহলে দেখো এখানে স্ট্রিপিং কলামটা কখন ইউজ করা হয়? যখন এক ফিট সুপারহিট তোমার সাব কোল্ড লিকুইড বা স্যাচুরেটেড লিকুইড হয়, ওই ধরনের ক্ষেত্রে তুমি এটাকে চিন্তা করতে পারো। এক, সো ফিট কন্ডিশন, ফিটটা সাব কোল্ড লিকুইড, তো সাব কোল্ড লিকুইড এই এখন দেওয়া হচ্ছে, এই টপ সেকশন দিয়ে দেওয়া হচ্ছে, টপ সেকশন, হ্যাঁ। সো এটা রিফ্লাক্স হিসেবে কাজ করতেছে, এই হচ্ছে তোমার কলাম, এখান দিয়ে তো ফিটটা এখান দিয়ে দিচ্ছ, আর নিচের অংশে তো অ্যাজ ইট ইজ আগে যা ছিল সেরকমই আছে, তাই না? দেখো তাহলে এখানে কিন্তু উপরে কোনো অংশ নাই, এই যে আমি এটা পরে আমি দেখাচ্ছি এটা কেন অ্যাড করলাম। তাহলে এই কলামটাকে বলা হয়, এই ধরনের কলামকে বলা হচ্ছে স্ট্রিপিং কলাম। তাহলে বুঝতে পারলাম এখানে একটাই সেকশন থাকবে, স্ট্রিপিং সেকশন, এনরিচিং সেকশন নাই। এখন দেখো তাহলে এটা আমরা কেন ইউজ করব? এক, যখন তোমাকে বটম প্রোডাক্টটা কে কন্ট্রোল করার তোমার একটা রিকোয়ারমেন্ট থাকে, হোয়েন বটম প্রোডাক্টের কম্পোজিশন ফ্লো রেট এইটাই মেনটেন করা তোমার টার্গেট থাকে, হ্যাঁ। তোমার টপ প্রোডাক্ট যেটাই হোক ওটার একটা অ্যাভেলেবেল মার্কেট আছে, ওটার একটা তোমার ওটাকে কনজিউম করে নেয়, অ্যাবজর্ব করে নেয় কেউ, হ্যাঁ। সো এটা যদি পরিবর্তন হয়ও তাহলে তোমার তেমন কোনো এফেক্ট হবে না, কারণ এটার জন্য তোমার কনজিউমার আছে, এটা যদি ভেরিয়েশন হয়, হোয়াট এভার ভেরিয়েশন হলেও তার কনজিউমার আছে। তোমার এমফাসিস বা ফোকাস এখানে না, তোমার মেইন ফোকাস হচ্ছে এখানে, কারণ এটাকে স্ট্রিক্ট তোমার স্ট্রিক্টলি ফ্লো রেট এবং হচ্ছে কোয়ালিটি কম্পোজিশনকে মেনটেন করতে হয় এই ধরনের ক্ষেত্রে। আর প্রোডাক্টটা তোমার যদি ফিটটা যদি সাবকোল্ড লিকুইড হয়, কারণ লিকুইড হলেই তো আমি কি বলেছিলাম, লিকুইড হলে তোমার কনসেপচুয়ালি ইন প্রিন্সিপাল তোমাকে এটাকে উপর দিক দিয়ে দিতে হবে, হ্যাঁ, যত উপরে দেওয়া যায়, কারণ তাহলে এটা ততগুলো তোমার স্টেজের মধ্য দিয়ে আসার এক্সপোজারে আসবে, কন্টাক্ট হবে, বেটার সেপারেশন হবে। ওকে, সো ফিট এটা তাহলে আমি কখন কনসিডার করব? এক, ফিটটা অবশ্যই লিকুইড বা সাবকোল্ড লিকুইড হতে হবে, এক, তাহলে আমি উপর দিয়ে দিক দিয়ে দিচ্ছি।
তো আরেকটা কি আরো শর্ত কি শর্ত হচ্ছে তোমার বটম টপ ডিস্টিলেট প্রোডাক্টকে তোমাকে কন্ট্রোল করতে হয় না। এটার যদি পরিবর্তন হয়ও এর জন্য কনজিউমার আছে, সেটাকে তুমি তুমি এটাকে অ্যাফোর্ড করতে পারবা। হ্যাঁ, এটাকে তুমি পরিবর্তনটাকে অ্যাফোর্ড করতে পারবা, কিন্তু তোমার মূল ফোকাস অ্যাটেনশন তোমার লক্ষ্য থাকবে হচ্ছে বটম প্রোডাক্টকে পিউরিটি এবং হচ্ছে ফ্লোরিটি মেনটেন করা। সো এই ধরনের ক্ষেত্রে আমরা এনরিচিং সেট এই স্ট্রিপিং সেট কলাম ইউজ করে থাকি। ওকে, প্রোডাক্টটা দেওয়া হচ্ছে একবার টপ দিয়ে। ওকে, এটা রিফ্লেক্স হিসেবে কাজ করছে, এটা তোমার কি হিসেবে কাজ করবে, এটা হচ্ছে তোমার ফিড হিসেবে কাজ করছে। ওকে, এখন দেখো এই ধরনের স্ট্রিপিং কলাম কি কখন আমরা অ্যাপ্লাই করব সেটা দেখলাম। এখন এর জন্য স্ট্রেস ক্যালকুলেশনটা কি হবে আমরা এখন এটা দেখাতে চাচ্ছি। ওকে, আচ্ছা, তো আমরা দেখো আমরা এটার জন্য আমাদেরকে হাইপোথেটিক্যালি আরেকটা সেকশনকে কনস্ট্রাক্ট করে নিতে হবে। আমরা চিন্তা করতে হবে এরকম বিষয়টা। হ্যাঁ, সো এখানে হচ্ছে টোটালটা হচ্ছে তোমার স্ট্রিপিং সেকশন, তাই না? আমি এই যে একটা অংশ আমি দেখেছি, এটাকে আমি এটার উপর চিন্তা করো, ঠিক এটা দিয়ে এটার উপরে এই জিনিসটা চিন্তা করো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এনরিচিং সেকশন বা কলাম। হাইপোথেটিক্যালি এটা কিন্তু এক্সিস্ট করে না। আমি ম্যাককেপথেল অ্যানালাইসিস এর মাধ্যমে তোমার এই যে স্ট্রিপিং কলাম, এই স্ট্রিপিং সেকশনের বা স্ট্রিপিং কলামই বলা হয়, তাই কারণ এখানে তো একাধিক সেকশন না, স্ট্রিপিং সেকশন, এই কারণে এটা স্ট্রিপিং কলাম। এই যে স্ট্রিপিং কলাম বা বটম সেকশন যেটাই বলো, এখানে স্ট্রেস কয়টা লাগবে ম্যাককেপথেল অ্যানালিসিসের মাধ্যমে এটা জানার জন্য আমি কি করছি, হাইপোথেটিক্যালি একটা তোমার এনরিচিং সেকশন কনসিডার করছি। হ্যাঁ, এবং ধরে নিচ্ছি এনরিচিং এর তো যেহেতু এক্সিস্ট করে না, এটা ফ্লো রেট হচ্ছে 0, এখানের মধ্যে দিয়ে লিকুইড ফ্লো রেট 0, এখানে হচ্ছে ভ্যাপর ফ্লো রেট 0, এখানে কি হবে, এখানে হচ্ছে L/B স্লোপ অফ এনরিচিং সেকশন 0। ওকে, তাহলে স্লোপ 0 হলে মানে কি, এটা একটা হরিজন্টাল লাইন অপারেটিং লাইন হয়ে যায়। তাহলে আমরা এইটার জন্য ম্যাককেপথেল অ্যানালিসিসটা কিভাবে করব, তাহলে এর মধ্যে আমি যদি এই সেকশনটা এখানে হাইপোথেটিক্যালি চিন্তা করি এবং এটাকে উপরে নিয়ে যাই, দেখি এই প্রোডাক্টটা এখান দিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, এক্স্যাক্টলি এটার একটা টপ অপারেটিং লাইন থাকবে, বটম অপারেটিং লাইন থাকবে, এটার একটা ওয়াইডি থাকবে, তাই না? তারপরে হচ্ছে এটা এক্সবি থাকবে এক্স্যাক্টলি আগের মতো। তাহলে আমি এই যে হাইপোথেটিক্যাল কনস্ট্রাক্ট করে নিয়ে, তো এটাকে আমি উপরে চিন্তা করতে হবে, ধরি এই প্রোডাক্টটা এখান দিয়ে যাচ্ছে না, যদি যায়, আচ্ছা, তো এই সেকশনে হচ্ছে, আচ্ছা দেখো তো কম্পোজিশন তো এটা কি থাকবে, তাহলে হচ্ছে আমি কি দেখতে পারি, এই লাইন, এই যে তোমার x = y লাইন, ওকে, আচ্ছা, সো এই x = y লাইনকে হাইপোথেটিক্যাল আমি যে এনরিচিং সেকশনটাকে আমি কনস্ট্রাক্ট করলাম, কনসিডার করছি, সো এটার কি হবে, এটার তো তোমার এখানে কি লিকুইড ফ্লো আছে, এই সেকশনে কোনো লিকুইড ফ্লো নাই, এখান দিয়ে কোনো লিকুইড ফ্লো 0, এই যে লিকুইড ফ্লো, এখানে লিকুইড ফ্লো 0, আর এই যে লিকুইড আসলো, এই দুটো মিলে এখান দিয়ে যাচ্ছে। আবার এখানে ভ্যাপর ফ্লো আছে, ভ্যাপর ফ্লো থাকবে, বাট লিকুইড ফ্লো 0। তো লিকুইড ফ্লো যদি 0 হয়ে যায়, স্লোপ তো তোমার কি হবে, স্লোপ তো 0 হয়ে যাবে, তাই না? তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনে টপ অপারেটিং লাইন, হাইপোথেটিক্যালি কনস্ট্রাক্টেড যে টপ অপারেটিং লাইন, সেই টপ অপারেটিং লাইনে ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এটা x = y/yd। এখন লাইনটার স্লোপ কি হবে, স্লোপ অবশ্যই এই দিক দিয়ে যাবে, কারণ হচ্ছে এখানে তো নেট কোনো লিকুইড ফ্লো নাই, সে এখান দিয়ে ব্যাপার আসতেছে, সেই ব্যাপারটা এখান দিয়ে যে এখান দিয়ে বের হলো, আমরা ওয়াইডি কে এখানে চিন্তা করি, আর এখান থেকে সে 0 ফ্লোর একটা লিকুইড আসতেছে। হ্যাঁ, সো 0 ফ্লোর লিকুইড এখান থেকে এখানে মিলে নিচের দিকে যাচ্ছে, তা উপরের দিকে শুধু L0 হচ্ছে। L0 হওয়া মানে কি, L0 হওয়া মানে হচ্ছে নিচের এই এনরিচিং সেকশনের L/B 0, L/0 মানে হচ্ছে স্লোপ 0, তাই না? এই হচ্ছে তোমার টপ অপারেটিং লাইন ড্র করলাম। সে হচ্ছে বটম অপারেটিং, এই যে ফিডটা কি হবে, ফিডের লাইন তো একই আছে, তাহলে ফিড জেড পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এবং ফিড হচ্ছে সাবপোল লিকুইড, সো এই হচ্ছে তোমার এই হচ্ছে তোমার স্লোপ, তাই না? আচ্ছা, ওকে, সো এখন তুমি এই ফিড লাইন টপ অপারেটিং লাইনের ইন্টারসেকশন পয়েন্ট জানো, সো বটম অপারেটিং লাইন এই পয়েন্ট দিয়ে যাবে, আর কোন পয়েন্ট দিয়ে যাবে, এক্সবি পয়েন্টে, এক্সবি পয়েন্ট। ওকে, নাও তোমার সব সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু এখন তুমি স্টেপিং অফ করো। সো স্টেপিং অফ কোথা থেকে করবা, সে এই পয়েন্ট থেকে যাও, ইকুইলিব্রিয়াম লাইনে গেছি, যে এই যে তোমার নিচে নেমে গেলাম, কারণ তো এখানে সম্পূর্ণ অংশটা তো স্টেপিং। হ্যাঁ, সো এখানে নিচে আনলাম, তো আবার এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এইরকম স্টেপিং অফ করে কি বের করলাম, নাম্বার অফ স্টেপস রিকোয়ার্ড ইন দ্য স্টেপিং কলাম ফর এ ডিজিটেড সেপারেশন। ওকে, সো একইভাবে
আমার এই এনরিচিং কলাম আছে, কিন্তু এনরিচিং কলামের মধ্যে এই দেখা এনরিচিং কলাম, হ্যাঁ এনরিচিং কলাম। এটা কখন ইউজ করবা? এটা ইউজ করা হয় যখন ফিডটা সুপার হিটেড ব্যাপর হয়। ফিডটা হবে সুপার হিটেড ব্যাপর। সো প্রিন্সিপাল কি ছিল? ব্যাপর হলে যত নিচ দিয়ে দেওয়া যায় তত ভালো। সো এখানে হচ্ছে ফিডটা দেওয়া হচ্ছে এখান দিয়ে। সো এক্ষেত্রে এখন কি তাহলে এই এনরিচিং কলাম আমরা কখন পসিবল, কখনো চিন্তা করতে পারি যখন ফিড সুপার হিটেড ব্যাপর বা অ্যাটলিস্ট স্যাচুরেটেড ব্যাপর হতে হবে। সুপার হিটেড হওয়ার সাধারণ সুপার হিটেড কন্ডিশন আমরা এটা ইউজ করি। আচ্ছা, আর এখানে কিন্তু তোমার দেখো উপরে এক্স্যাক্টলি আগের মতো আছে, কোনো বটম কোনো সেকশন নাই, হ্যাঁ বটম সেকশন নাই। সো এটা কখনো তাহলে ইউজ করবো? ফিড হচ্ছে এটা যখন তোমার হাইলি কন্ট্রোল ডিস্টিলেট প্রোডাক্ট দরকার হয়, বাট ইউ হ্যাভ প্রভিশন, এখানে তোমার ফ্রিডম আছে, এখানে ফ্রিডম আছে, এটা কন্ট্রোল করতে হয় না, তখন সেসব ক্ষেত্রে আমরা এটাকে চিন্তা করতে পারি। ওকে, আচ্ছা, ফিড সুপার হিটেড ব্যাফর। আর তোমার উদ্দেশ্য মেইন ফোকাস এমফাসিস থাকবে হচ্ছে তোমার এখানে, তোমার বটম সেকশনে হচ্ছে তোমার ফ্লেক্সিবিলিটি আছে, ফ্রিডম আছে। ওকে, তখন তখন এখন আমরা ম্যাককেপথেল অ্যানালিসিসটা কিভাবে ক্যারি আউট করব? আমরা একটা হাইপোথেটিক্যাল স্ট্রিপিং সেকশন চিন্তা করে নিলাম। হাইপোথেটিক্যাল স্ট্রিপিং সেকশন যার হচ্ছে ব্যাপার ফ্লো রেট, হচ্ছে এই স্ট্রিপিং সেকশনে ব্যাপার ফ্লো রেট 0। ওকে, সো এর মধ্যে দিয়ে জিরো ফ্লো আসতেছে। সো জিরো ফ্লো আসতেছে এর মানে কি এই এফ এর যে ব্যাপার এইটার সাথে জিরো যোগ হলো, জিরো যোগ উপর দিকে যাচ্ছে, হ্যাঁ, আর নিচের দিকে উপর থেকে যে লিকুইড আসতেছে সেই লিকুইডটাই নিচের দিকে গেল, গিয়ে আমরা এটাকে এখান থেকে নিয়ে এখানে চিন্তা করি। ওকে, সো এক্স্যাক্টলি সেম আগের মতো তুমি এটাকে ক্যালকুলেট করবা। জাস্ট এখানে আমরা ধরেছিলাম একটা হাইপোথেটিক্যালি স্ট্রিপিং এনরিচিং সেকশন উইথ লিকুইড ফ্লো 0, বাট এখানে ধরবো হাইপোথেটিক্যাল কি স্ট্রিপিং সেকশন উইথ ব্যাপর ফ্লো 0। তখন এই যে এইভাবে ম্যাককেপথেল অ্যানালিসিস করতে হবে। আচ্ছা, সো দুইটা লিমিটিং কেস আছে, আমরা এইগুলো একটু দেখতে হবে। লিমিটিং কেস, কলামের লিমিটিং কেস, এক নাম্বার লিমিটিং কেস হচ্ছে টোটাল রিফ্লাক্স। হ্যাঁ, টোটাল রিফ্লাক্স মানে কি? ধরো এইতে যাচ্ছে কনডেন্সড হলো, ফুললি কনডেন্স, এটা হয়ে কোনো প্রোডাক্টই নিচ্ছ না, কোনো প্রোডাক্ট না নিয়ে ফুললি তুমি এটাকে ব্যাক করে দিচ্ছ। ওকে, এটাকে বলে টোটাল রিফ্লাক্স। হ্যাঁ, আবার যেহেতু এটা টোটাল রিফ্লাক্স, আরেকটা হচ্ছে মিনিমাম রিফ্লাক্স। সো দুইটা লিমিটিং কেস, টোটাল রিফ্লাক্স আর একটা হচ্ছে মিনিমাম রিফ্লাক্স। এখন আমরা এই দুইটাতে কখনোই অপারেট করি না, দুটাতে কিছু কিছু বিশেষ বিশেষ ব্যবহার রয়েছে, এটাকে দুটা বিশেষ ব্যবহার রয়েছে, সেগুলো আমরা দেখব। তাহলে আমি বুঝতে পেরেছো হোয়েন ইউজড, কখন কখন এটাকে ইউজ করবা। তাহলে তুমি যদি কোনো প্রোডাক্টই না নাও ফুললি তুমি এখানে কি করছো? ফুললি তুমি এখানে ব্যাক করে দিচ্ছ। হ্যাঁ, সো একইভাবে তুমি কি করছো? এখান থেকেও যে প্রোডাক্ট আসছে ফুললি ব্যাক করাচ্ছ। হ্যাঁ, এই কন্ডিশনটাকে বলা হচ্ছে টোটাল রিফ্লাক্স কন্ডিশন। তো এটা কখন, এটা কি আদৌ দরকার আছে? এটা কখন ইউজ করা হয়? এটা হচ্ছে দেখো, এটাকে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন একটা কলামের স্টার্ট আপ কন্ডিশনে, আমরা যখন একটা কলামকে স্টার্ট আপ করবো, স্টেডি স্টেট রিচ না হওয়া পর্যন্ত আমরা এই মুডে অপারেট করতে হয়। কারণ হচ্ছে দেখো, প্রথম কি তুমি ফিড দিচ্ছ, হ্যাঁ ফিড দিলা, ফিড দেওয়ার পর তোমার কলামটা তো প্রথমে একবারে তোমার কনসিস্টেন্ট যে কোয়ালিটি চাচ্ছ সেই কোয়ালিটি প্রোডাক্ট চলে আসবে না। সো এই কারণে প্রথম কি করে আমরা কলামটাকে রান করাতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, কিছুক্ষণ রান করাতে হবে একটা নির্দিষ্ট টাইম, যেটা প্রি ক্যালকুলেটেড, আগে এটা আমরা জানি এক্সপিরিয়েন্স এবং ক্যালকুলেশন থেকে আমরা এটা বের করতে পারি। সো তোমার হচ্ছে এই যে তুমি ব্যাক করাচ্ছ, তাহলে প্রথম একটা কন্ডিশন কখন আমরা অ্যাপ্লাই করব? যখন একটা কলাম স্টার্টিং কন্ডিশনে আসে, তখন আমরা এটাকে প্রোডাক্টকে উইথড্র না করে আমরা টোটালি রিফ্লেক্স কন্ডিশনে কিছুক্ষণ মুডে আমরা কিছুক্ষণ অপারেট করাই, যাতে করে একটু ওয়ার্ম আপ, এটাকে ওয়ার্ম আপ করানোর জন্য। ওকে, আচ্ছা, এখানে কোনো প্রোডাক্ট উইথড্র, নেট কোনো ডিসপ্লে প্রোডাক্ট পাবা না, নেট কোনো বটম প্রোডাক্ট পাবা না। আচ্ছা, তাহলে একটা হচ্ছে স্টার্ট আপ কন্ডিশনে আসার জন্য, স্টার্ট আপ কন্ডিশনে টু মেক দ্য প্রসেস স্টেডি স্টেট, এটাকে ওয়ার্ম আপ করানোর জন্য, এই একটা বিষয়। আরেকটা বিষয় কি হতে পারে, যখন তুমি ফিড দিচ্ছ, ফিড তোমার ডাউন স্ট্রিমে কোনো হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট কোনো অকারেন্স হয়েছে, ওখানে কোনো অকারেন্স ঘটেছে যেখানে তোমার ইন্টারাপশন, কোনো ফিড আসতেছে না। তাহলে তুমি যদি কন্টিনিউয়াসলি এখানে প্রোডাক্ট উইথড্র করো, হ্যাঁ হঠাৎ করে তোমার ফিড বন্ধ হয়ে গেছে, তাহলে কলামটা কি অপারেট করা সম্ভব? সেই কনসিস্টেন্ট প্রোডাক্ট পাওয়া সম্ভব না। তো এই ক্ষেত্রে অর্থাৎ তাহলে দেখো, প্রসেসে ডাউন আপ স্ট্রিমের কোনো অকারেন্সের কারণে যদি ফিড এফেক্টেড হয়ে যায়,
হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করি, ওকে ফিটটাও বন্ধ হয়ে গেছে, ফিটটা জাস্ট এফেক্টেড হচ্ছে, ফিট বন্ধ করে দিয়ে এটাকে টোটাল রিফ্লেক্স আমরা অপারেট করাই। হ্যাঁ, যা আছে সেটা দিয়ে সার্কুলেট করবে এখানে। হ্যাঁ, এই হচ্ছে একটা বিষয়। আমরা তাহলে তোমার ফিডের কনসিস্টেন্ট সাপ্লাই যদি ইন্টারপ্রেট হয়, হ্যাঁ, ডিউ টু দ্য এনি ফেলিওর অর অকারেন্স ইন আপস্ট্রিম সাইড, তাহলে আমরা এটাকে টোটাল রিফ্লেক্সে অপারেট করে। আরেকটা বিষয়, তুমি যে প্রোডাক্ট দেখতে পাচ্ছ, ওকে, আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, যদি এই প্রোডাক্টটা কোথায় যাচ্ছে, স্টোরেজে যাচ্ছে বা উইথড্র করে দিচ্ছ, কোনো কারণে তুমি আপস্ট্রিমের কোনো অকারেন্স হয়েছে, এখন তুমি প্রোডাক্টটাকে তুমি কোনো স্টোর করতে পারছো না বা নিতে অ্যাবজর্ব করতে পারছো না, রিসিভ করতে পারছো না, হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে তোমার এখান থেকে তুমি রিসিভ করতে পারছো না, তুমি তো এটাকে ডিসকার্ড করে দিতে পারো না, তুমি এনভায়রনমেন্টে রিলিজ করে দিতে পারো না। এইসব ক্ষেত্রে কি করতে হয়, অর্থাৎ তোমার যেখানে স্টোরেজ হবে বা ডেলিভারি ডিসচার্জ হবে ওই সেটে যদি কোনোভাবে এফেক্টেড হয়ে যায়, তাহলে ওই সময় আমরা কি করি, ফিডটা বন্ধ করে দিয়ে এটাকে টোটাল রিফ্লেক্স দিয়ে অপারেট করাই। তাহলে এই হচ্ছে টোটাল রিফ্লেক্সের অ্যাপ্লিকেশন। এটা কখন কখন এটা একটা প্রভিশন থাকে, স্টার্ট আপ কন্ডিশনে তুমি এটাকে স্টেডি স্টেট করার জন্য ব্যবহার করো। আবার হচ্ছে তোমার লেফট সাইড, অর্থাৎ তোমার আপ স্ট্রিমে যদি তোমার ফিট ফিট কোনো অকারেন্সের কারণে তোমার ইন্টারপ্রেট হয়, আবার তোমার ডাউন স্ট্রিমে যদি কোনো অকারেন্স হয় যেখানে তোমার প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারছো না, ওই ক্ষেত্রেও আমরা এটাকে টোটাল রিফ্লেক্স অপারেট করাই। এখন আরেকটা ইন্টারেস্টিং, টোটাল রিফ্লেক্স হলে কি হয় দেখো, টোটাল রিফ্লেক্স কন্ডিশনে আমরা আরেকটা জিনিস কি দেখতে পাই, টোটাল রিফ্লেক্সের মধ্যে দেখো এই যে টোটাল রিফ্লেক্স, এখানে তো এটা তো ইকুইলিব্রিয়াম লাইন, তাই না, ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম, এই হচ্ছে x ইকুয়াল টু y লাইন, আর এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন, ইকুইলিব্রিয়াম ডেটা, তাই না, ইকুইলিব্রিয়াম লাইন। এখন দেখো টোটাল রিফ্লেক্স মানে কি, মানে আমি কি রিফ্লেক্সটাকে আমরা বলেছিলাম না, রিফ্লেক্সটাকে যদি আস্তে আস্তে বাড়াও, রিফ্লেক্স যদি আস্তে আস্তে বাড়াও, তোমার এই অপারেটিং লাইনটা আস্তে 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 x ইকুয়াল টু y লাইনের দিকে মুভ করবে। এখানে এক্স লাইন, এখানে তোমার এক্স টপ অপারেটিং লাইন কোথায়, বটম অপারেটিং লাইন কোথায়, টপ অপারেটিং লাইন বটম অপারেটিং লাইন ফুললি কনভার্স করছে কার সাথে, তোমার হচ্ছে কনভার্স করেছে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়াই লাইনের সাথে, তাই না, কারণ এটাকে বাড়ালে আস্তে আস্তে যদি তুমি বাড়াও, টোটাল মানে কি সর্বোচ্চ পজিশনে তুমি চলে এসছো, সর্বোচ্চ পজিশনে চলে আসলে টপ অপারেটিং লাইন, সে এই যে টপ অপারেটিং লাইন ছিল, বটম অপারেটিং লাইন ছিল, এগুলো মুভ করে এটার সাথে কোইনসাইড করলো। হ্যাঁ, এবং এখানে দেখো এই যে তোমার এই যে এখানে প্রত্যেকটা স্টেপিং যে করছো, তুমি স্টেপিং করছো, স্টেপিং এ নেট ডিস্টেন্স ট্রাভেল এটা অনেকটা বেড়ে যায়, এবং তোমার নাম্বার অফ স্টেজ টোটাল রিফ্লেক্সে ডিজিআর এই পয়েন্ট ফিক্সড, দ্যাট মিনস সেপারেশন ফিক্সড, এই গিভেন সেপারেশন পেতে নাম্বার অফ রিকোয়ার্ড স্টেপস সর্বনিম্ন থাকে টোটাল রিফ্লেক্স। তাহলে আমি যদি রিফ্লেক্স বাড়াই তাহলে হচ্ছে তোমার কি হচ্ছে, নাম্বার অফ স্টেজ রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে। ওকে, আমরা এই পয়েন্টে তো কোনো কমার্শিয়ালি প্র্যাকটিক্যাল নর্মাল কন্ডিশন অপারেট করি না, নর্মাল অপারেট করে না, বাট এগুলো হচ্ছে লিমিটিং কেস, এটা যখন যখন প্রয়োজন হবে তখন তখন আমরা এগুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, আমি আর 2 মিনিট সময় নিচ্ছি এই অংশটাকে শেষ করে দেওয়ার জন্য। মিনিমাম রিফ্লাক্স কি, মিনিমাম রিফ্লাক্স হচ্ছে, তাহলে এটাকে ছিল টোটাল রিফ্লাক্স, তুমি সম্পূর্ণটাই এখানে দিয়ে দিয়েছো। আর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এটা আদার সাইড, যেটা হচ্ছে তুমি প্রোডাক্টটা সর্বোচ্চ পরিমাণে নিবা, জাস্ট মিনিমাম যেটা না দিলেই নয়, ঠিক সেই পরিমাণ দিয়ে কলমটাকে অপারেট করছো, তাহলে জাস্ট সর্বোচ্চ পরিমাণ তুমি প্রোডাক্ট নিয়ে যাচ্ছ, অনলি এই মিনিমাম অ্যামাউন্ট দিচ্ছ, তাহলে যদি সেপারেশনটা কিন্তু একই আছে, পিউরিটি কিন্তু একই আছে, তাহলে কি সেই পরিমাণ সেপারেশন হতে হবে কিভাবে, উইথ দ্য এডিশন অফ এ লার্জ নাম্বার অফ স্টেজ। তাহলে মিনিমাম রিফ্লাক্স এরকম একটা কন্ডিশন যেখানে এটা তো কখনো এখানে অপারেট হয় না, তো এখানে এরকম একটা কন্ডিশন যেখানে দেখো মিনিমাম রিফ্লাক্স যদি এই যে অপারেটিং লাইন দেখো, এখন দেখো টোটাল রিফ্লাক্সের সময় এই অপারেটিং লাইনটা এই লাইনের সাথে কনভার্স করেছিল, তাই না, মিশে গিয়েছিল, আর মিনিমাম রিফ্লাক্সে দেখো এটা সবচেয়ে সরে গেছে। হ্যাঁ, এটা সবচেয়ে সরে গেছে, তো মিনিমাম রিফ্লাক্সে কিন্তু অনেকগুলো স্টেজ লাগবে, অনেকগুলো এখান থেকে এখানে আসতে অনেকগুলো স্টেজ লাগবে। আর এখানে কি ছিল, এখানে জাস্ট হচ্ছে কয়েকটা স্টেজের মাধ্যমে তুমি এখান থেকে চলে আসছো, তাহলে টোটাল রিফ্লাক্স মানে রিফ্লাক্স যত বাড়বে, নাম্বার অফ রিকোয়ার্ড স্টেজ ফর দ্য টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড সেপারেশন ওইটা কমে যাবে। আর যদি তুমি ডিজায়ার্ড সেপারেশনটা সেম রাখছো কিন্তু তুমি প্রোডাক্ট অনেক বেশি পরিমাণ নিয়েছো, দ্যাট মিনস তোমার রিফ্লাক্স অল্প একটু দিচ্ছ মিনিমাম, তার ওখান থেকে হ্যাঁ সেপারেশনটা তুমি পেতে পারো থ্রু আউট এ হিউজ নাম্বার অফ স্টেজ মানে কি, কস্ট অনেক বেশি, ইনভেস্টমেন্ট অনেক বেশি, খরচ অনেক বেশি, অনেক মেইনটেনেন্স কমপ্লিকেশন অনেক বেড়ে যাবে। সো এটাতেও কিন্তু আমরা কখনো অপারেট করি না। হ্যাঁ, এটাও একটা লিমিটিং কেস, যে কেসে এটা থিওরিটিক্যাল ক্যালকুলেশনের জন্য থাকে, এটা আমরা
প্র্যাকটিক্যাল কেসে এখান থেকে আমরা বিভিন্ন প্যারামিটার নির্ধারণ করে থাকি। ওকে, আচ্ছা এই হচ্ছে মিনিমাম রিফ্লাক্স কন্ডিশনে। মিনিমাম রিফ্লাক্সকে আমরা কিভাবে বের করবো, মিনিমাম রিফ্লাক্সের এল বাই ডি কিভাবে বের করবো? হ্যাঁ, মিনিমাম রিফ্লাক্সের এল বাই ডি যেটা পিঞ্চ পয়েন্ট, আর একটা বিষয় রয়েছে পিঞ্চ পয়েন্ট। পিঞ্চ পয়েন্ট থেকে আমি মিনিমাম রিফ্লাক্স রেশিও বের করবো। ওকে, পিঞ্চ পয়েন্ট কি? দেখো এই যে পিঞ্চ পয়েন্ট কি, টপ অপারেটিং লাইন, বটম অপারেটিং লাইন, ফিড পয়েন্ট লাইন, এই সবগুলা ইন্টারসেক্ট করবে হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইনে। হ্যাঁ, এই পয়েন্টটাকে, এই ধরনের একটা কেস হয় পিঞ্চ পয়েন্ট। আমরা এইভাবে কিভাবে এই পয়েন্টটা, অর্থাৎ কোন একটা তুমি যদি সবগুলা এই যে লাইনগুলো আছে সবগুলা কানেক্ট করবে, এগুলা একটা পয়েন্টে ইকুইলিব্রিয়াম লাইনকে ইন্টারসেক্ট করবে। ওকে, সো এই যে পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে তুমি এখন এটা যদি জানতে পারো, ডিটারমিন করতে পারো, এখান থেকে স্লোপ বের করতে পারো, বা স্লোপ জেনে ওখান থেকে এল বাই ডি বের করতে পারবে। ওকে, সো এরকম একটা পিঞ্চ পয়েন্ট কি হতে পারে? ইন্টারসেক্ট করতে পারে। এই যে তোমার টপ অপারেটিং লাইন, ফিড লাইন, বটম অপারেটিং লাইন সবগুলো ইন্টারসেক্ট করবে এট দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্টে। এর পিঞ্চ পয়েন্ট আরেকটা কি হতে পারে? পিঞ্চ পয়েন্ট আরেকটা হতে পারে যদি এই ধরনের প্যাটার্ন হয়, ইকুইলিব্রিয়াম লাইন এই ধরনের প্যাটার্ন হয়। আবার অনেক সময় তোমার এই আমরা পিঞ্চ পয়েন্ট ড্র করতে পারি, এই যে তোমার টপ অপারেটিং লাইন, এটা জাস্ট এজ এ ট্যানজেন্ট টু দিস পিঞ্চ পয়েন্ট, এই যে ট্যানজেন্ট পয়েন্ট, তারপর বাকি অংশগুলো এখান থেকে স্টেপিং অফ করে আমরা এল বাই বি বের করব। এই এল বাই বি থেকে আমরা এল বাই ডি বের করব। এল বাই ডি থেকে আমরা এই মিনিমাম রিফ্লাক্সের নিউমেরিক্যাল ভ্যালুটা সেটা বের করতে পারি। ওকে, আচ্ছা আমরা আজকে এই পর্যন্ত থাকি, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসের মধ্যে সলভ করব, আজকে আর সামনের দিকে না যাই। আচ্ছা তোমরা এখন যেটা করবা, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। আজকে আমি এটা ভিডিওটা অবশ্যই আপলোড করে দেবো, আজকের মধ্যে এখনই করে দিব। তোমাদের যে ধরনের কোশ্চেন থাকবে যেগুলো বুঝবা না সেগুলো তোমরা ওখানে আপলোড করলে আমি সেখান থেকে পরবর্তী ক্লাসে অ্যাড্রেস করার চেষ্টা করব। ওকে, আর যেটা বললাম নেক্সট উইকে অবশ্যই তোমাদের একটা কুইজ হবে। আমি এইটা একটু শেষ করে দিয়েই তোমাদেরকে সিলেবাসটা বলে দিব, নেক্সট কুইজের সিলেবাস কতটুকু। ওকে, আচ্ছা আমি ভিডিও রেকর্ডিংটা বন্ধ করছি প্রথম।